অনেক পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করেন, ডাক্তারবাবু আমি বসে বা শোয়া অবস্থা থেকে যখন দাঁড়িয়ে যাই আমার হঠাৎ করে মাথায় চক্কর আসে, চোখের সামনে একটা অন্ধকার দেখি বা একটা মাথা ঘোরা ঘোরা ভাব মনে হয়, খুব দুর্বল লাগে এবং মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই কন্ডিশনটাকে বলি আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, অর্থাৎ বসে বা শোয়া শোয়া অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে যে সাময়িক প্রেশারটা কমে যাচ্ছে, এটাই হলো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এবং মেডিকেলের ভাষায় এর একটা সুন্দর সংজ্ঞা আছে যে ধরুন কোনো একটা মানুষের আমি বসে বা শোয়া অবস্থায় ব্লাড প্রেশার চেক করলাম, তার দুটো ভ্যালু পাই আমরা, একটা উপরের ব্লাড প্রেশার যেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, আর একটা থাকে নিচের যেটাকে বলি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবার সে মানুষটাকে দাঁড় করানোর পর 2 থেকে 3 মিনিট পরে আবার তার প্রেশার চেক করা হয়। যদি দেখা যায় যে ওপরের প্রেশারটা 20 মিলিমিটার মার্কারি কমে গেছে আর নিচেরটা 10 মিলিমিটার অফ মার্কারি কমে গেছে, তাহলে তখন আমরা ওটাকে স্ট্যাম্প করি বা ডিফাইন করি অ্যাজ এ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শরীরে প্রেশারটা কি করে মেনটেন হয়। আমাদের শরীরে একটা নর্মাল ব্লাড প্রেশার থাকে, সেটা কখনো বাড়ে কখনো কমে। এই যে ব্লাড প্রেশার কমে গেলে বা বেড়ে গেলে সেটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনা হয়, এটার জন্য আমাদের শরীরে একটা মেকানিজম আছে যেটাকে বলি আমরা ব্যারো রিসেপ্টর মেকানিজম। এটা পুরো নার্ভের মাধ্যমে হয়। আমাদের হার্ট এবং ব্লাড ভেসেলে যে ক্যারোটিড আর্টারি রয়েছে সেখানে কিছু রিসেপ্টর বা গ্রাহক থাকে, সেগুলো সবসময় ব্লাড প্রেশার চেক করে। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় বা কমে যায় তারা সেই সিগন্যালটা নিয়ে আমাদের ব্রেনে যায়। ব্রেন থেকে অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র আছে তারা অ্যাডজাস্ট করে প্রেশারটাকে আবার নর্মাল অবস্থায় নিয়ে চলে আসে। এটাই হলো আমাদের শরীরে সবসময় ব্লাড প্রেশার এইভাবে মেনটেন থাকে। তো যাদের ক্ষেত্রে এটা সবসময় নর্মাল থাকে তারা কিন্তু ওই দাঁড়িয়ে গেলে বসা বা শোয়া অবস্থা থেকে এদের কিন্তু মাথা ঘোরার সমস্যাটা হয় না বা প্রেশারটা কমে না। তাহলে এবার কোন কোন কন্ডিশনে এরকম হয় যে বসে বা শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে গেলে প্রেশার কমে যায়? প্রধান কারণ হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে জল কমে গেছে। এবার শরীরে জল কমে যাওয়ার অনেক কারণ হতে পারে। কারো অনেকবার ডায়রিয়া হয়েছে, কারো অনেকবার বমি হয়েছে, বা কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, বা অনেকক্ষণ ধরে জল খায়নি, বা কিছু মেডিকেল কন্ডিশনে যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়েছে, বা ডায়াবেটিস ইনসিপিডাস আছে, বহুমূত্র রোগ, অনেক পেচ্ছাপ বেরিয়ে গেছে। তাহলে এরকম যে কোনো কন্ডিশনে শরীরে ডিহাইড্রেশন হয় বা শরীরে জলের পরিমাণটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আরেকটা হচ্ছে কারো যদি হার্টের কোনো সমস্যা আছে, মানে ধরুন একটা হার্ট ফেলিওর আছে, তার ইজেকশন ফ্র্যাকশন খুবই কম, হার্ট 20-30% কাজ করছে, বা তার হার্ট অ্যাটাক আছে, এমআই হয়ে গেছে, বা এটা যেটা হচ্ছে আমাদের হার্ট থেকে যখন রক্তটা বেরিয়ে যায় অ্যাওর্টিক ভালভ দিয়ে, সেই ভালভটা যদি ছোট হয়ে যায়, যেটাকে বলি আমরা অ্যাওর্টিক স্টেনোসিস, তখনও কিন্তু এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু ওষুধ আছে যে ওষুধ খেলে এরকম সমস্যা দেখা দেয়, বিশেষ করে প্রেশার কমানো যে সমস্ত ওষুধ রয়েছে, যেমন হচ্ছে এসি ইনহিবিটার যেটাকে বলি আমরা, ওই র্যামিপ্রিল জাতীয় কোনো ওষুধ, বা হচ্ছে যেগুলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেমন অ্যামলোডিপিন, বা হচ্ছে যেগুলো ডায়ুরেটিক্স, যেগুলো আমাদের শরীর থেকে জল এবং লবণকে বার করে দেয়, সেই সমস্ত মেডিসিন যখন খাই তো শরীরে ডিহাইড্রেশন থাকে। আরও কিছু মেডিসিন আছে যেমন হচ্ছে ক্লোনিডিন, এই ওষুধগুলো খেলে আমাদের শরীরে অনেক সময় প্রেশার কম থাকে বা ডিহাইড্রেশন হয়ে যায়, তখনই ওই বসে বা শোয়া অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে প্রেশারটা বেশি করে ফল করে যায়, তখন এটাকে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন একটা কারণ হিসেবে ধরে থাকি। কারো হয়তো রক্তের পরিমাণ কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, অ্যানিমিয়া, বা রক্ত হয়তো সুগারের মাত্রা কমে গেছে, বা অনেকদিন ধরে অসুস্থ ছিল, বিছানায় শুয়েছিল, তারপর হঠাৎ করে দাঁড়িয়েছে, তখন বডি হঠাৎ করে এটা ব্যাপারটা কম্পেনসেট করতে পারে না, প্রেশারটা কমে যায়, পায়ের দিকে ব্লাডটা আরও বেশি করে চলে আসে এবং ব্রেনের সার্কুলেশনটা আরও বেশি করে কমে যায়, তখনই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দেখা যায়। বা অনেক ম্যালনারিশ কন্ডিশন যদি থাকে, বা হয়তো ইলেকট্রোলাইটের কোনো ডিসব্যালেন্স রয়েছে, তো এই সমস্ত কারণেই হয়ে থাকে। এই যে সমস্ত কারণগুলো বললাম, এগুলো কোনো নার্ভের সমস্যা থেকে হয় না, এবং এই পুরো কারণগুলোকে একসঙ্গে বলা হয় নন নিউরোজেনিক অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর একটু আগে যেটা বললাম, এই যে আমাদের ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার, এটাকে রেগুলেট কারা করছে? নার্ভ, অর্থাৎ নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। যদি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে কোনো সমস্যা থাকে, যেটাকে আমরা অটোনমিক নিউরোপ্যাথি বলে থাকি, তাহলেও কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হবে, এবং এই ক্যাটাগরিটাকে বলি আমরা নিউরোজেনিক অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হচ্ছে পার্কিনসন ডিজিজ বলে কিছু অসুখ হয়, বা মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, বা পিওর অটোনমিক ডিসফাংশন, বা আরও যে সমস্ত কারণে নিউরোপ্যাথি হয়ে থাকে, বা অনেকদিন ডায়াবেটিস থাকলে কার্ডিয়াক অটোনমিক নিউরোপ্যাথি হয়, তখন কিন্তু এই অর্থোস্ট্যাটিক
হাইপোটেনশন দেখা যায়। এবারটাকে ডায়াগনোসিস কিভাবে করা হয়? ডায়াগনোসিস খুব সোজা। যখন আমরা কারো সাসপেক্ট করব যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে, তাহলে তাকে বসা বা শোয়া অবস্থায় তার ব্লাড প্রেশার চেক করব, তার দাঁড়িয়ে আবার ব্লাড প্রেশার চেক করব। 2-3 মিনিট পর যদি দেখা যায় যে তার প্রেশারটা, উপরের প্রেশারটা 20 বা নিচেটা 10 কমে গেছে, তাহলে তখন আমরা বলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়েছে। এবার নেক্সট হচ্ছে আমাদের কারণ খুঁজে বার করতে হয় যে কেন হয়েছে। তাহলে যে সমস্ত কারণ বললাম, ডিহাইড্রেশন হচ্ছে কিনা, ভমিটিং বা ডায়রিয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, হার্টের কোনো অসুখ আছে কিনা, হিমোগ্লোবিনটা আমরা চেক করে দেখি, সুগার লেভেলটা আমরা চেক করে দেখি, তারপর হচ্ছে হার্টের সমস্যা আছে কিনা, কোনো প্রেশারের ওষুধ খাই কিনা, যে ওষুধগুলোতে প্রেশার কমে যায়। তো যে সমস্ত কারণ এগুলো হয়ে থাকে আমরা সেই সমস্ত হিস্ট্রি নিই, তারপর ডায়াগনোসিসে আসার চেষ্টা করি। এবার হার্টের সমস্যা জানার জন্য আমরা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করে থাকি। আর অনেক সময় একটা ভেসোভেগাল অ্যাটাক হয়, সেটা কালকের দিনে আমি আলোচনা করেছিলাম। সেটা বোঝার জন্য আমরা হার্ট বলে একটা রিপোর্ট আমরা করে থাকি, HUTT, হেড আপ অ্যান্ড টেবিল টিল টেস্ট। অর্থাৎ একটা পেশেন্টকে একটা আমরা টেবিলে শুইয়ে দিই, তারপরে হঠাৎ করে মাথার দিকটা তুলে দেওয়া হয়, তখন দেখা হয় যে তার রেসপন্সটা কীরকম হচ্ছে। এটা যদিও ভেসোভেগাল সিনকোপি ডায়াগনোসিস করার জন্য বেশি ব্যবহার করা হয়। তারপরে হার্টের ইকোকার্ডিওগ্রাফি আমরা করব, ইলেকট্রোলাইট করে দেখব, বা হয়তো ব্রেনের কোনো সমস্যা হচ্ছে কিনা আদার্স ব্রেনের সিটি স্ক্যান আমরা করে দেখতে পারি, যেখানে হয়তো আমরা অটোনমিক কোনো কারণ খোঁজার চেষ্টা করছি। এই সমস্তগুলো ইনভেস্টিগেশন। বা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টটা খুবই সোজা। আমাদের প্রথমে বুঝতে হবে যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন কেন হচ্ছে। যদি ডিহাইড্রেশন থেকে হয়ে থাকে, আমাকে ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে, অর্থাৎ পেশেন্টকে জল খাওয়াতে হবে, বা হয়তো ভেনাস আইভির মাধ্যমে ইন্টারভেনাস লাইনে স্যালাইন দিতে হতে পারে। তার যদি বিশেষ করে কোনো অসুবিধা না থাকে, যেমন হার্টের বিশেষ কোনো সমস্যা নেই বা কিডনির কোনো সমস্যা নেই, তাহলে জলের পরিমাণটা বাড়াতে হবে। লবণ একটু বেশি করে আমরা খেতে বলবো, যাতে করে প্রেশারটা মেনটেন হয়। যে মেডিসিন খায়, মেডিসিনের ডোজ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, দরকার হলে অন্য কোনো ওষুধ দিতে হবে। হার্টের সমস্যা থাকলে হার্টের চিকিৎসা করতে হবে, বা যদি নিউরোপ্যাথি হয়ে থাকে নিউরোপ্যাথি চিকিৎসা করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কোনো কারণ পাওয়া যায় না, সিম্পলি হচ্ছে ডিহাইড্রেশন থেকে হয়ে থাকে। এত কিছু করার পরও যদি কারেকশন না হয়, আরও আমরা কিছু কিছু মেজারমেন্ট নিয়ে থাকি। যেমন স্টকিং পড়তে বলি আমরা। পায়ে স্টকিং পড়লে কি হবে, যখন আমরা দাঁড়াই, পায়ের ভেসেলগুলো নর্মালি কনস্ট্রিক্ট করে ব্লাডটাকে আমাদের শরীরের উপরে পাঠিয়ে দেয়, এবং আমাদের ব্রেনের সার্কুলেশনটা ঠিকঠাক বজায় থাকে। তো যাদের ক্ষেত্রে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বারে বারে হয়, কারেকশন করা যায় না, তো টাইট কম্প্রেসিং স্টকিং পরানো হয়, পায়ের মধ্যে মোজা পরানো হয়, যাতে করে কি হবে যে পায়ে রক্তটা কম থাকবে, মাথার দিকে রক্তটা বেশি যাবে, তাহলে সেরিব্রাল পারফিউশনটা ঠিক থাকবে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হবে না। এটা একটা দিক গেল। তারপর হচ্ছে খাবার ঠিকঠাক করে খেতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, জল খেতে হবে, লবণের পরিমাণটা বললাম। অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকলে অ্যালকোহল ছাড়তে হবে, বা যে সমস্ত কারণে নিউরোপ্যাথি হয়ে থাকে সেগুলোরও ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে যথেষ্ট পরিমাণে রেস্ট নিতে হবে, যাতে ঘুম ঠিকঠাক হয়, ওভার স্ট্রেসড না থাকা, ঘুম যেন ঠিকঠাক হয়। আর হচ্ছে যে কিছু মেডিসিন আমরা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে ফ্লুড্রোকর্টিসন, যেটা হচ্ছে একটা মিনারেলোকর্টিকয়েড, যেটা হচ্ছে আমাদের শরীরে জল এবং লবণের ধরে রাখার ক্ষমতাটা বাড়িয়ে দেয়। এইভাবে আমরা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ট্রিটমেন্ট করে থাকি। তো আজকে আপনারা জানতে পারলেন যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন কি, তার কি কি সিমটম হয়, তার কারণ কি, কিভাবে ডায়াগনোসিস করা হয়, এবং তার ট্রিটমেন্ট কি। তো এটা গেল অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। ঠিক আরেকটা কথা আছে, অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। অর্থাৎ এখানে কি হবে, উল্টোটা হবে, যে কোনো পেশেন্ট বসে বা শুয়েছিল, হঠাৎ করে দাঁড়িয়েছে এবং তার প্রেশারটা বেড়ে গেছে, এবং তার উপরের প্রেশারটা যদি 20 এবং নিচের প্রেশারটা 10 বেড়ে যায়, তাহলে এখানে কি হচ্ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলে থাকি আমরা অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে।